সবাইকে স্বাগত জানাচ্ছি 21শে বিজনেসে। আমি সারাত হাবিব সেতু রয়েছি আপনাদের সাথে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশ বিদেশের অর্থ, বাণিজ্য ও শেয়ার বাজারের সবশেষ খবরাখবর জানিয়ে দিই। শুরুতেই রয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধাবস্থা ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সাথে। দর্শক, 21শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি 21শে বিজনেসে। এবং একদম প্রারম্ভিক আলোচনায় সবাই আজকে যেদিকে তাকিয়ে রয়েছে, এই মুহূর্তে স্পট মার্কেটে 13% দাম বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের এবং $82 ছাড়িয়েছে। একটা উদ্বেগ, উৎকণ্ঠা, ভীতি সবখানে ছড়িয়ে পড়ছে। কি অবস্থা দেখছেন মধ্যপ্রাচ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে? এটা ধন্যবাদ আপনাকে। সারা বিশ্বে কিন্তু অস্থিরতা। আপনি যদি দেখেন এই এই হওয়ার কারণটা কি, এই জিনিসটা যদি আমরা অ্যানালাইসিস করি, অতীতেও হয়েছে। গত জুন মাসে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। এটা যদি আমরা জানি যে আগামী জুনে আবার যে হবে না আরেকটা এই জাতীয় ঘটনা, এটার জন্য আমাদের অস্থিরতা প্রায়শই বাড়ছে এবং আগামীতেও বাড়বে। এর জন্য আমাদেরকে থাকতে হবে একটা মাস্টার প্ল্যান, একটা স্ট্রাকচার্ড প্ল্যান, একটা বাফার স্টক। আমাদের জন্য একটা প্রি প্ল্যান থাকতে হবে। এই প্ল্যানগুলো কি আমরা কতখানি করছি এটা কোয়েশ্চেনেবল। এই জিনিসগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে এই মধ্যপ্রাচ্যের উপর যে আমাদের ডিপেন্ডেন্সি, এই বিশেষ করে সাউথ এশিয়ার ডিপেন্ডেন্সি, দেখেন এখানে 20% সারা বিশ্বে যে পরিমাণ জ্বালানি সরবরাহ হয়, সাপ্লাই চেইন হয়, তার 20% কিন্তু এই 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 হরমুজ প্রণালীতেই হচ্ছে। আমাদেরকে এই জায়গাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অতীতে ছিল, বর্তমান আছে, আবার ভবিষ্যতে হবে কিনা আমরা সে ব্যাপারে জানি না। ফলে একটা কিন্তু এই তেলের দাম বাড়ার প্রবণতাটা, যখনই এই ধরনের দুর্ঘটনা ঘটে তখনই আমরা লক্ষ্য করি যে তেলের দাম বাড়তে থাকে। এটা যে আগামীকাল $100 ছুবে না, আমরা কিভাবে বলবো? আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু সাংঘাতিকভাবে এফেক্টেড হবে। কস্ট অফ ডুইং বিজনেস বলতে আমি কি বুঝাই, সেটা হচ্ছে পাওয়ার এবং এনার্জি কিন্তু একটা ইন্টার রিলেটেড। এনার্জি যদি কস্ট বেড়ে যায় তাহলে পাওয়ারের দাম বাড়ে, এনার্জি যদি কস্ট বেড়ে যায় তাহলে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ে। সব জায়গায় এটা একটা চেইন এফেক্ট আছে। এটা ছোট ব্যবসায়ীর কাছেও, মেজো ব্যবসায়ী কিংবা বড় ব্যবসায়ী, আপনি যার কথাই বলেন না কেন, এটা চেইন এফেক্ট একটা জাতি পায়। এটা বাংলাদেশের বেলাও সেম। বাংলাদেশের বেলায়ও মানে নতুন করে কিছু না, বাংলাদেশকে এখন চিন্তা করতে হবে নতুন করে কিভাবে এনার্জি ডাইভার্সিফিকেশন করা যায়, কি করে নতুন করে রিনিউয়েবল এনার্জিতে চলে যাওয়া যায়, কিভাবে অল্টারনেটিভ এনার্জিতে যাওয়া যায়, অল্টারনেটিভ সোর্সিং এ যাওয়া যায়। এগুলা বাংলাদেশকে চিন্তা করার সময় এসে গেছে। এটা কিন্তু অনেক আগে হওয়া উচিত ছিল, এটা অনেক দেরি হয়ে গেছে। তবে এখনই সময়, নতুন সরকার এটা নিয়ে নিশ্চয়ই চিন্তা করবেন এবং ভাববেন এবং এনার্জি সিকিউরিটিটাকে প্রায়োরিটাইজ করবেন। কারণ এটা হচ্ছে একটা হচ্ছে আপনার শরীরে যেমন রক্ত প্রবাহ হয়, এটা সভ্যতার জন্য এটা রক্ত প্রবাহের মতো। জি, আপনি যেটি বলছিলেন যে আমাদের একটা বিকল্প খোঁজার সুযোগ রয়েছে, আমাদের একটু অন্যভাবে চিন্তা করার দরকার রয়েছে। মানে এইটা কি এত সহজ? মানে আমরা অনেক দিন ধরেই শুনছি যে আমরা বিকল্প করার কথা বলি, আমরা মাঝে মাঝে শুনি ভারত যেমন করোনার সময় তাদের রিজার্ভার বাড়িয়েছে, সে তেল কিনেছে, সোর্স কিনেছে, সেটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে, কিন্তু তার রিজার্ভারটা সে বাড়িয়েছে এরকম ক্রাইসিস মিটিগেট করার জন্য। আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলোতে আমরা সবসময় পিছিয়ে থাকি। মানে আমরা সবসময় ক্রাইসিসের যখনই হয় তার প্রথম ধাক্কাটাও আমরা খাই এবং পরে ধাক্কাটা আমাদের বয়ে নিয়ে যেতে হয়। আমরা আলোচনা শুনি, কিন্তু বিষয়টা কি এত সহজ? মানে তেলের সোর্স চেঞ্জ করা চাইলেই? আপনার প্রশ্নটা সুন্দর, কিন্তু জিনিসটা হচ্ছে এটা তো নতুন না। এই জিনিসটা যে আজকে হচ্ছে তা কিন্তু না, এর অতীতেও হয়েছে, আগামীতেও হবে। ধরেই নিতে হবে যে কোনো না পৃথিবীর কোনো না কোনো প্রান্তে যেখানেই তেলের সরবরাহ আছে, যেখানেই তেলের মজুদ আছে, যেখানেই তেল নিয়ে রাজনীতি, ভূ রাজনীতি হয়, সেসব জায়গায় কিন্তু সব সময় একটা এই ধরনের ভূ রাজনীতির উপর বিশেষ করে জ্বালানির উপরে নির্ভর করে এই জাতীয় জিনিস হয়। কিছুদিন আগে আমরা দেখলাম ভেনেজুয়েলা একটা জিনিস হলো, আজকে ইরানে হলো, কালকে হয়তো আরেকটা অয়েল এবং গ্যাস সোর্স যেখানে আছে ওখানে আরেকটা যে হবে না, আমি এটা বিশ্বাস করতে পারি না। তো এই জায়গাটাকে জন্য বাংলাদেশকে অনেক আগে থেকে একটা প্ল্যান হওয়া দরকার ছিল। এই প্ল্যানটার ভিতরে যে এনার্জি সিকিউরিটিটাকে প্রায়োরিটাইজ করা দরকার ছিল, যেটা আমাদের দেশে প্রপারলি হয় নাই, যেটা আমরা কোনো বাফার স্টক তৈরি করতে পারি নাই, আমাদের নিজস্ব ডোমেস্টিক গ্যাসগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি নাই। আমাদেরকে এটাকে প্রায়োরিটাইজ না করে আমরা পাওয়ার জেনারেশনকে প্রায়োরিটাইজ করেছি। পাওয়ার জেনারেশন কিন্তু আমাদের কাছে এনাফ আছে,
আমাদের 18,000 ক্যাপাসিটি মেগাওয়াট ক্যাপাসিটি কিন্তু আমাদের কাছে আছে, যদিও আমাদের ক্যাপাসিটি অনেক বেশি, এর ভিতর কিছু কিছু মেনটেনেন্সে থাকে, তারপরেও আমাদের এই বিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে জ্বালানি সরবরাহ, এটা নিশ্চয়তা নেই। ফলে আমাদের করতে হবে যে ডোমেস্টিক কিভাবে আমাদের আভ্যন্তরীণ সম্পদ আমরা কিভাবে এটা আরো বেশি আমরা এক্সপ্লোর করতে পারি। আমাদের গ্যাস ফিল্ড আছে, গ্যাস ফিল্ডগুলোকে আরো এফিশিয়েন্টলি এক্সপ্লোর করতে হবে। আমাদের এনার্জি এফিসিয়েন্সিকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমাদের এনার্জি লিকেজ, বিশেষ করে আমাদের দেশে এখনো 8-10% কিন্তু এনার্জি লিকেজ আছে অফিসিয়ালি, এই যে গ্যাস লিকেজ, এটা আমরা কেন বন্ধ করতে পারবো না? আমরা এটা যদি 50% কমিয়ে নিয়ে এসে 4-5%, 6% যদি নিয়ে আসতে পারি, যেটা টেকনিক্যাল লসেস, তাহলে কিন্তু আমাদের দেশে এনার্জি সিকিউরিটিটা কিছুটা হলেও তো অনেকটা অ্যাডজাস্ট হবে। তবে এখন মনে হচ্ছে সরকার এই আভ্যন্তরীণ গ্যাস সরবরাহের ব্যাপারে খুব বেশি প্রায়োরিটাইজ করছেন, এবং আগামীতে এই জায়গাটা থেকে অ্যাড্রেস করা উচিত, যেখানে থেকে আমরা কোলও যদি পাই আমাদের আভ্যন্তরীণ মার্কেট থেকে, আমাদের সেই জায়গাটাকে অ্যাড্রেস করা উচিত। জি, এবার একটু মানে আপনার কাছ থেকে একটা পূর্বাভাস জানতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরেই জানার এবং এনার্জি সেক্টরের সাথে রয়েছেন। পূর্বাভাসটা বলছে যে আমরা ইরাকের ক্রাইসিস আপনারা দেখেছেন, এরপরে লম্বা সময় এই যে ইরানের সাথে যে ক্রাইসিসটা আমেরিকার চলছে, 14 পর একটু কমেছিল, ট্রাম্পের ক্ষমতার পর আবার বেড়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এইবারের যে সংকটটা, সেই সংকটটা কি দীর্ঘায়িত হতে পারে বলে আপনি মনে করেন? মানে আমি আজকে সকালবেলা থেকে যতগুলো আমরা জেপি মর্গানের যতগুলো পূর্বাভাস পড়েছি, সবগুলোই খারাপ দেখেছি। আপনার এক্সপিরিয়েন্স কি বলে যে বাজারটা আসলে কোন দিকে যেতে যাচ্ছে বা সংকটটা কোন দিকে যেতে যাচ্ছে? আমি দুইভাবে দেখি। আমার দেশের জন্য একটা অপরচুনিটিও আছে। আমাদের দেশে বর্তমান একটা সংকটময় জ্বালানিতে, কিন্তু আবার অনেক লোক আমাদের মধ্যপ্রাচ্যে কাজ করেন, ওনাদের জন্য কিন্তু আবার নতুন নতুন যখন আবার এই যুদ্ধ শেষ হয়ে যাবে, তখন তাদের জন্য আবার বেশি কর্মসংস্থানের জন্য সুযোগ বাড়বে। এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য দিক। তবে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, যে আপনি জানেন যে প্রায় 200-রও বেশি জাহাজ ওই ওই ইয়ার পাশে, আপনার হরমুজ প্রণালীর পাশে আশেপাশে আছে, যেটা স্ট্যান্ড বাই আছে, যেগুলা কিন্তু মুভ করতে পারছে না। এই 200-র বেশি জ্বালানি নিয়ে যারা দাঁড়িয়ে আছে, কুয়েতের তেল, কাতারের গ্যাস, ওমানের গ্যাস এবং তেল এবং এলপিজি, এগুলা সব নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, যেগুলা মুভ করতে পারছে না। যতক্ষণ এগুলা না মুভ করতে পারবে, ততক্ষণ কিন্তু সাপ্লাই চেইন স্টেবল হবে না। এই যতক্ষণ না সাপ্লাই চেইন স্টেবল হবে, ততক্ষণ আমরা ঝুঁকির মধ্যে আছি। কতক্ষণ আমরা ঝুঁকির মধ্যে আছি, এটা নির্ভর করছে এই ভূ রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। আমরা কামনা করি যাতে এটা অতি শীঘ্র এই এই যুদ্ধটা থেমে যায় এবং একটা সমঝোতা হয়, একটা সুন্দর যাতে সাপ্লাই চেইনটা স্টেবল হয়। এবং আমরা দেখতে চাই যে বাংলাদেশের মতন অনেক দেশ আছে যারা আমদানি কিন্তু জ্বালানির উপর নির্ভরশীল, এই দেশগুলো যাতে ঝুঁকির মধ্যে না পড়ে। তবে আগামীতে আমাদেরকে চিন্তা করতে হবে, ভারত যেভাবে একটা বাফার স্টক করেছে এনার্জির, আমাদের ওরকম একটা বাফার স্টক করে রাখার কথা মাথায় রাখতে হবে। জি, আমরা মানে পেট্রো বাংলার থেকে যে তথ্য পেয়েছি, সেই তথ্য বলছে যে এখনো অন্তত পক্ষে 17 থেকে 18টা বাংলাদেশি মানে জ্বালানিবাহী ভেসেল অলরেডি হরমুজ প্রণালীর আশেপাশে অবস্থান করছে। তারা এক ধরনের সংকটের মধ্যে রয়েছে। একটু বোকা প্রশ্ন করবো আপনার কাছে, মানে সাধারণ মানুষ বুঝতে চায়, যদি আমি হরমুজ প্রণালীকে অ্যাভয়েড করে যাই, তাহলে কি আমার খুব বেশি খরচ হতো? মানে এটা তো একটা ইমার্জেন্সি টাইম, মানে আমার ওখানে বসে থাকা বা এইটার জন্য যদি অনেক জটিলতা তৈরি হয়, সেটা এইসব সিদ্ধান্তগুলো আসলে কখন সরকার কিভাবে নিতে পারে, মানে যখন ক্রাইসিস চলছে? এটা অল্টারনেটিভ এখন এই মুহূর্তে ধরেন পাইপলাইন ছিল, যেটা সৌদি আরবিয়া থেকে কিছু কিছু পাইপলাইন আছে রিজিয়নালে, কিন্তু এটা আমাদের এই অঞ্চলে পাইপলাইন কানেক্টিভিটিটা নাই। না থাকাতে কিন্তু আমাদের জন্য আমরা খুব সুবিধাজনক স্টেজে নাই। তবে আমাদের ভূ রাজনীতিক নতুনভাবে চিন্তা করতে হবে যে আমরা আশেপাশের দেশ থেকে তেল, জ্বালানি, গ্যাস এইসব জিনিস ধার নিতে পারি কিনা। ধার কালচার আছে না, ধার নিতে পারি কিনা। যেমন মিয়ানমারের কাছে ন্যাচারাল গ্যাস আছে, আমরা এই আপৎকালীন সময় আমরা তাদের কাছে গ্যাস, এটাও একটা ডিপ্লোম্যাসি। এই ডিপ্লোম্যাসিটাকে যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারতাম, তাহলে আমাদের আরো ভালো হতো। যেটা রিজিওনাল কানেক্টিভিটি, যখন ভারতের কোনো অংশে তেলের কিংবা গ্যাসের সংকট পড়বে, আমরা এখান থেকে তাদের আপৎকালীন সময়
স্বল্প সময়ের জন্য দিয়ে আমরা তাদেরকে উপকারে আসতে পারি। এবং আমাদের যখন এই এই এর জন্য আমাদের যখন দরকার তখন তারা আমাদেরকে সরবরাহ করবে। এর জন্য কিন্তু আসিয়ান আপনার গ্রেট কানেক্টিভিটি আছে, আপনার পৃথিবীর অনেক দেশের গ্রেট কানেক্টিভিটি আছে। আমাদের দেশে কিন্তু আগামীতে এই চিন্তা করতে হবে যে গ্রিড কানেক্টিভিটি কিন্তু আমাদেরকে এনার্জি শুধু সিকিউরিটিজ এনশিওর করে না, আরো অন্যান্য সিকিউরিটিজ গুলাও এনশিওর করে। ফলে ভবিষ্যতে আমাদের মাথায় রাখতে হবে আমরা যাতে কোনো না কোনো জায়গা থেকে ধার চাইলে পাই, কিংবা একটা কোনো না কোনো কন্ট্রাকচুয়াল অব্লিগেশনসে যাতে আমরা এনার্জি সিকিউরিটিটাকে অ্যাড্রেস করতে পারি। জি জি, আমি একটু আপনার কাছে ছোট্ট করে জেনে নিতে চাই যে ভারতের এই মুহূর্তে আপনি যেটা বাফার স্টকের কথা বলছিলেন, সেই স্টকটার আসলে সাইজটা কেমন, মানে তারা কতদিন চাইলেও আমাদেরকে ধার দিতে পারবে আর কি, মানে তারা নিজেদেরকে চলেও এরকম ধারের ব্যবসা, মানে ধারের বিষয়টাও তারা করতে পারে বলে মনে করেন? এটা মোটা দাগে আমি এমনি ভাবে আপনাকে বোঝাবার চেষ্টা করলাম। তবে ধার কালচার পৃথিবীর অনেক দেশেই আছে। ভারতের ধরেন আগে তারা রাশিয়া থেকে অনেক বেশি তেল ইম্পোর্ট করত, ইদানিং আমেরিকান এম্বার্গো থাকাতে, স্যাংশন থাকাতে আপনার ভারত আমদানি করতে পারছে না। তারা ইরান থেকেও কিন্তু প্রচুর তেল আমদানি করেছিল। আপনার ইরান থেকে যে তেল আসতো তার 80% তেল চলে যেত চায়নাতে। ইরান একটা খুব রিচ কান্ট্রি, গ্যাস এবং লিকুইড ফুয়েল দুইটা দিয়েই। ফলে ওদের 80% চলে যেত চায়নাতে এবং সস্তা দামে তারা কিনতো। এই সুযোগটা চায়নার ছিল, আমাদের এই সুযোগ ছিল না। আমরা এই সুযোগটা পেতাম না। আমাদেরকে ধরেন যা কিছু প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস অনুসারে আমাদেরকে কিনতে হতো, ইদার সৌদি আরবিয়া, কুয়েত কিংবা কাতার কিংবা ওমান, এইসব মিডল ইস্টার্ন দেশ থেকে। ফলে আমরা যদি এখন দেখি ভারতের কি রিজার্ভ আছে, এটা আমাদের অ্যানালাইসিস হওয়া উচিত। যারা পলিসি মেকার ওনারা এই অ্যানালাইসিস গুলা করে আগামীতে আমাদেরকে যদি এই জিনিসগুলা প্ল্যানিং এর ভিতরে ইনকর্পোরেট করতে পারেন তাহলে কিন্তু দেশের এনার্জি সিকিউরিটিটা অ্যাড্রেসড হবে। এছাড়া আপনি জানেন যে উত্তরাঞ্চলে, ভারতের উত্তরাঞ্চলে, ভারতের না বাংলাদেশের উত্তরাঞ্চলে একটা কিন্তু ডিজেল সরবরাহের একটা ডিজেল পাইপলাইন সরবরাহের একটা ব্যবস্থা হয়েছিল ভারতের সাথে, আমরা শুনেছিলাম। এখন ওই জিনিসটাকে আবার রিস্টোর করা যায় কিনা ডিপ্লোমেসির মাধ্যমে, তাহলেও কিন্তু আমাদের সামনে কৃষি মৌসুম আছে, আমাদের জন্য সামনে শুষ্ক মৌসুম আছে। এটা যতক্ষণ না আমাদের দেশে এই ধরনের চ্যালেঞ্জগুলো অ্যাড্রেসেবল না হয় ততক্ষণ কিন্তু আমরা ঝুঁকির মধ্যেই থেকে যাব। জি, আমরা আর আলোচনা করবো, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরছি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 21শে বিজনেসে। বিরতির আগে আমরা কথা বলছিলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার পরিস্থিতি, করণীয় নানা দিক নিয়ে এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সাথে আবারও আলোচনায় ফিরতে চাই। হুমায়ুন রশিদ, আমরা বিরতিতে যাবার আগে একটা বাফার স্টকের কথা বলছিলাম। এবার একটু আমাদের ক্রাইসিসটার দিকে আসতে চাই। মানে এমনিতেই জ্বালানি ক্রাইসিস নিয়ে আমাদের সরকার, নতুন সরকারও এক ধরনের বিপদের মধ্যে, একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, এবং সেটা বিবিসি বাংলাও একটা রিপোর্ট করেছে যে দীর্ঘদিন ধরে, প্রায় 6-7 মাস ধরে বিদ্যুতের বিল পরিশোধ করা হয় না। অনেক জায়গায় অভ্যন্তরীণ অনেক বিলগুলো পরিশোধ করা হয়, সেটার দায়ে রয়েছে। $15 বিলিয়ন জ্বালানি চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের করা হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আওতায়। এরপরে আবার আমাদেরকে জ্বালানি নিশ্চিত করতে হবে। আমাদের মানে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র যথেষ্ট রয়েছে, কিন্তু আপনি নিজেই বলছিলেন যে এই বিদ্যুৎ তৈরি করার জন্য যে ধরনের জ্বালানি আমার দরকার হবে সবগুলোর সরবরাহ আমি পাবো কিনা। সুতরাং এই সামনে শুষ্ক মৌসুম, কতটুকু বিপর্যয় দেখতে পাচ্ছেন? তার মধ্যে আবার ইরানের নতুন করে সংকট শুরু। আমি কিছুটা হতাশাগ্রস্তভাবে যেটা বলতে চাই যে গত সরকার কিন্তু প্রায় 14,000 কোটি টাকা পেয়েবলস রেখে গেছেন, যেটা বিদ্যুৎ খাতে যারা ইনভেস্টার্স, আইপিপি কোম্পানি, তাদেরকে বিল দেন নাই। বাংলাদেশের বিদ্যুৎ কোম্পানিগুলোকে না দিয়ে ওনারা বিদেশি বিদ্যুৎ কোম্পানিদেরকে বিল দিয়ে গেছেন। সেটা প্রশংসনীয় কোনো উদ্যোগ ছিল না বলে আমার কাছে মনে হয়। তবে আগামীতে কৃষি মৌসুম সরকারকে মনে হয় এরিয়া ভিত্তিক আপনার বিদ্যুৎ সরবরাহ বিনিময় করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আগামীতে আমি জানি না জ্বালানির দাম কিভাবে বাড়ে। যদি জ্বালানির দাম বাড়ে তাহলে হয়তো সরকারকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, জ্বালানির দাম বাড়াতে হতে পারে। তবে এটা ভোক্তা
এবং অন্যান্য সবার সাথে কথা বলে তারপর জ্বালানির দাম বাড়ানোর ব্যাপারে চিন্তা ভাবনা করা যেতে পারে। কারণ এখন যে তেলগুলা, যে জ্বালানিগুলো ব্যবহার হচ্ছে, যে গ্যাসগুলো ব্যবহার হচ্ছে, এগুলো সব কিন্তু আগে কেনা। ফলে এটাকে হঠাৎ করে বাড়ালে একটা রিপার্কেশনস আসতে পারে, কারণ এমনি দ্রব্যমূল্যের দাম বেশি, এর মাঝখানে আবার জ্বালানির দাম বাড়লে কিন্তু একটা চেইন এফেক্ট সারা দেশে, সারা জাতির মধ্যে এসে পড়ে। ওই জায়গা থেকে অ্যাভয়েড করে বেরিয়ে আসতে হলে আমাদেরকে, সরকারকে যেটা করতে হবে, যে বিশেষ করে যেসব ফ্যাক্টরি এরিয়া আছে সেসব জায়গায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারকে কিছু কিছু জায়গায় একটু স্ট্রিক্ট হতে হবে, কিন্তু যাতে মানুষকে কষ্ট না দিয়ে। এটাকে সরকারই বুঝবেন যে তারা কিভাবে আগামীতে এই পেয়েবলস গুলাকে স্মুথলি হ্যান্ডেল করবেন, এই ডিউজ গুলাকে ওনারা কিভাবে পে করবেন, এবং এই পাওয়ার প্ল্যান্ট গুলাকে কিভাবে মানে চলমান রাখতে পারবেন। কারণ অনেকে আর দেখা যাবে আর 1 মাস পরে কোনো বিদ্যুৎ তেল পাবে না, ফলে তারা বিদ্যুৎ জেনারেট করতে পারবে না। যদি তাই হয় তাহলে কিন্তু আমরা মানে অবধারিত যে আমরা কিছু না কিছু ঝুঁকির মধ্যে পড়ছি। এই ঝুঁকি থেকে বেরোনোর রাস্তাটা কি? সরকারকে এখনই এটার ব্যাপারে আগামী যে চ্যালেঞ্জটা নিয়ে সেটাকে নিয়ে ডিসকাশনে বসতে হবে এবং কাজ করতে হবে, যাতে এই বৈদ্যুতিক যে পাওয়ার প্ল্যান্টস গুলা যেগুলো আছে, গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট গুলা যেগুলো আছে, সেগুলাকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে তাদের সরবরাহ নিশ্চিত হয়। হলে বাংলাদেশে আমাদের যে রপ্তানি আছে, বাংলাদেশ থেকে আমরা যে রপ্তানি করি, এই রপ্তানিটাকে ধরে রাখতে পারবো। না হলে কিন্তু আমাদের জন্য একটা বিগ টাইম চ্যালেঞ্জ আসবে। ফলে সরকারকে বলবো এক্ষেত্রে এই এই প্রতিষ্ঠানগুলো যাতে চলে তাদের দিকে সুনজরে দেখা। জি, আপনি আপনি নিজেও এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনে রয়েছেন এবং আপনি নিজেও একজন বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। সুতরাং এই ক্রাইসিসে এই যে আপনি বলছেন যে সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে, ব্যবসায়ী মহল থেকে কি কোনো ধরনের, যদিও নতুন সরকার, বাণিজ্য মন্ত্রণালয় হোক কিংবা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় হোক, যেই দুজন মানুষ রয়েছেন, দুজন মানুষই খুব জনপ্রিয় ব্যবসায়ী মহলে, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং একই সাথে আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা খুবই জনপ্রিয়, মানে ব্যবসায়ী মহলে সবাই সবার সাথে চিনেন। আপনাদের পক্ষ থেকে কি কোনো আর্জ গেছে কিনা যে জ্বালানি খাতের এরকম ক্রাইসিস হতে পারে বা এরকম একটা অবস্থায় গেছে, আমাদের মনে হয় এরকম একটা করা উচিত, করণীয়, মানে ব্যবসায়ীদের এন্ড থেকে আপনারা এরকম কোনো প্রস্তাব জানাচ্ছেন বা জানাবেন কিনা? এটা সরকারের সব সময় আমরা ক্রিটিসাইজ করি, কিছু কিছু জায়গায় আমাদের প্রশংসা করা উচিত। যে রিসেন্টলি আপনি দেখেছেন এলপিজি সেক্টরে একটা মানে বাজারে অস্থিরতা এসছে, একটা 1200 টাকার এলপিজি 2000 টাকায় বিক্রি হয়েছে, যেটা একটা ভোক্তার জন্য কিন্তু অত্যন্ত অগ্রহণযোগ্য এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। তো এইটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা বিআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি মন্ত্রণালয়, ওনারা আমাদের সাথে মিটিং করেছেন, আমাদের সাথে কথা বলেছেন, এবং প্রাইমারিলি ওনারা যেটা জানতে চেয়েছিলেন যে কেন হলো। আপনি জানেন যে 29টা এলপিজি ট্রান্সপোর্ট করে যে জাহাজ, সে জাহাজটা স্যাংশনের আওতায় আসে। যদি যখন স্যাংশনের আওতায় আসে তখন এই কার্গোগুলো বাংলাদেশে আসে না। না আসাতে আমরা নভেম্বরে খুব একটা সরবরাহ করতে পারি নাই। বাংলাদেশে প্রায় 90,000 টনের মতো এসছে, যেখানে প্রায় 1.5 লাখ টন আমাদের বাংলাদেশে সরবরাহ হয়, চাহিদা আছে। আমরা এর পরবর্তীতে কিন্তু অন্যান্য অনেক লাইসেন্সি যারা এলপিজি করেন, বটলিং করেন, ওনারা কিন্তু কেউ কেউ আর্জেন্টিনা থেকে কিন্তু নিয়ে আসছেন, নিয়ে এসে কিন্তু এই অ্যাড্রেসটাকে, চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করেছেন। জি স্যার, আমাকে শেষ করতে হচ্ছে সময়ের ব্যারিয়ারের জন্য। আমি খুব সরি, আপনাকে থামায় দিতে হইলো, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য এতক্ষণ। ধন্যবাদ, আপনি যে জ্বালানি নিয়ে কথা বলেছেন, ভালো থাকবেন। জি জি, দর্শক আমরা ধন্যবাদ জানাইলাম এবং এই পর্যায়ে আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা দিকে করণীয় আমাদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র সভাপতি হুমায়ুন রশিদ। এই পর্যায়ে নিচে একটা বিরতি, ফিরবো 2টা 30 মিনিটে আবারও 21শে বিজনেসের আরও আয়োজনে, নিশ্চয়ই সঙ্গে থাকবেন।